বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। সবাইকে ঈদ মোবারক। তো আজ আমি আলোচনা করব সেটা হচ্ছে সরল দোলক সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে ও বিন্দু থেকে একটা বব ঝুলানো আছে। আমি ধরে নিলাম ও থেকে বি বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমাদের কি কার্যকরী দৈর্ঘ্য এল। আমি এটা ধরে নিলাম যে ও বিন্দু থেকে কি বিন্দু পর্যন্ত, ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, অর্থাৎ ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলি আমরা কি কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমাদের কার্যকরী দৈর্ঘ্য এল। এখন এই বি বিন্দু থেকে ববটাকে কি করছি, আমরা এ বিন্দুর মধ্যে টেনে নিছি। তাহলে এইটা যদি আমার এল দৈর্ঘ্য হয়, তাহলে আমরা নিঃসন্দেহে এটাও কিন্তু আমাদের অবশ্যই কি হবে, এল দৈর্ঘ্য হবে। দেখো, ফলে ববটা বি থেকে যখন এতে আসলো, সে সাম্যাবস্থান থেকে একটু দূরে সরে গেছে। আর সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে সরণটাকে প্রকাশ করবো কি দ্বারা, এক্স দ্বারা। সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে সরণটাকে প্রকাশ করবো কি দ্বারা, এক্স দ্বারা। আর সরণটা যদি হয় সর্বাধিক সরণ, তাকে বলে বিস্তার। আর বিস্তার প্রকাশ করি আমরা এ দ্বারা। এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে আমরা কি সর্বোচ্চ সরণ এ, মানে হচ্ছে বিস্তার। আমরা এটা মনে রাখবো। এখন দেখো, আমাদের এই ববটা বি থেকে এতে আসতে সে কিন্তু একটা কোণ উৎপন্ন করছে এখানে। এই কোণটা আমি ধরে নিচ্ছি কত, থিটা। আর এই থিটাকে বলি আমরা কি, কৌণিক সরণ। থিটাকে আমরা কি বলবো, কৌণিক সরণ। এখন দেখো আমি কি করলাম, এই রেখাটাকে একটু বর্ধিত করে নিলাম। এখন আমরা জানি বস্তু যেখানেই থাকুক, তার ওজন কিন্তু কাজ করে খাড়া নিচের দিকে। তাহলে ওজন খাড়া নিচের দিকে কতটুকু কাজ করবে, এমজি পরিমাণ ওজন কিন্তু কাজ করবে। এখন দেখো, এই কোণ যদি আমার থিটা হয়, তাহলে এইটা হচ্ছে অনুরূপ কোণ, এটাও কত হবে, অবশ্যই থিটা। তাহলে এখন এই যে এমজি পরিমাণ যে বল, যে ওজনটা এখান থেকে কাজ করতেছে, এই ওজনটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওজনটা কয় ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই ওজন দুই ভাগে যে ভাগ হবে, এই দুটো হচ্ছে লম্বাংশ। আমরা জানি লম্বাংশ দুই ধরনের, একটাকে বলি আমরা কি, আনুভূমিক উপাংশ। একটাকে বলি আমরা কি, আনুভূমিক উপাংশ, এবং আর একটাকে বলি আমরা কি, উলম্ব উপাংশ। তাহলে ওজনটা কয়টা লম্বাংশে ভাগ হয়ে যাবে, দুইটা লম্বাংশে ভাগ হয়ে যাবে, একটা আনুভূমিক এবং একটা উলম্ব। আমরা জানি আনুভূমিক যদি কস দিয়ে হয়, উলম্ব হবে কিন্তু আমাদের সাইন দিয়ে। আমরা এটা একটু এখানে দেখব। তাহলে এই যে খাড়া নিচের দিকে আমাদের কতটুকু বল কাজ করতেছিল, খাড়া নিচের দিকে আমাদের এমজি পরিমাণ বল কিন্তু কাজ করতেছিল। এই এমজিটা কি হবে, দুটা লম্বাংশে ভাগ হবে। একটা যাবে ঠিক এই রেখা বরাবর, আর আমরা জানি যেদিকে থিটা কোণ থাকে সেদিকে যায় কস থিটার অংশটা। তাহলে এই দিকে যাবে কত, এমজি কস থিটা। আর ঠিক এই রেখার সাথে ঠিক লম্ব দিকে যাবে আমাদের এমজি সাইন থিটা। তাহলে এই দিকে যাবে কত, আমাদের এমজি সাইন থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের ঠিক কার্যকরী দৈর্ঘ্য বরাবর কতটুকু কাজ করতেছে, আমাদের এমজি কস থিটা, এবং তার সাথে ঠিক লম্ব দিকে কতটুকু কাজ করবে, এমজি সাইন থিটা। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা ববটা যদি এই দিকে টেনে ধরি, এটা কিন্তু এই দিকে আসতেছে না। এর কারণ সুতাটা তাকে ঠিক উল্টা দিকে টেনে ধরতেছে। তাহলে আমরা এই দিকে কত বলে টানতেছি, এমজি কস থিটা বলে টানতেছি। আর সুতাটা উল্টা দিকে ববকে কত বলে টানতেছে, ধরে নিলাম এফ বলে। এখন কথা হচ্ছে, ববটা এই দিকেও আসতেছে না, উপরের দিকেও যাচ্ছে না। এর কারণ হচ্ছে এই এফ এবং এমজি কস থিটা এরা পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। ফলে তারা তারা একে অপরকে কি করে দিচ্ছে, নিউট্রাল করে দিচ্ছে। নিউট্রাল করার অর্থ কি, এফ এর মান যত, এমজি কস থিটার মানও তত। তাহলে এই এফটাকে কি বলি আমরা, সুতার টান। তাহলে যদি কখনো আমাদের সরল দোলকের ক্ষেত্রে সুতার টান বের করতে বলে, তাহলে সুতার টানের সূত্র হবে কত, এফ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, এমজি কস থিটা। তাহলে আমাদের সুতার টানের সূত্র হবে কি, এমজি কস থিটা। যদি কখনো এরকম সরল দোলক দিয়ে আমাদের বলে সুতার টান নির্ণয় করো, সুতার টান অবশ্যই হবে কি, আমাদের এমজি কস থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পরের অংশটাতে যাব। তাহলে সুতার টান কত হবে, এমজি কস থিটা। আর একটা কি চাইছে আমাদের, ববের উপর ক্রিয়াশীল বল। দেখো, ববের উপর, ববটা কিন্তু টোটাল এমজি বল এখানে নিয়েছিল। এই এমজিটা কিন্তু দুই ভাগে ভাগ হল, এমজি কস থিটা, যাকে আমরা কি বলবো, সুতার টান। আর একটা কি আছে, এমজি সাইন থিটা। এখন যদি আমরা ববটাকে এখান থেকে ছেড়ে দেই, সে কিন্তু পর্যায়ভিত্তিক গতিতে বারবার যাওয়া আসা করতে থাকবে। তাহলে এই যে পর্যায়ভিত্তিক গতি সৃষ্টির জন্য কোন বল লাগে, আমরা জানি প্রত্যনী বল লাগে। তাহলে প্রত্যনী বলটার যোগান কে দেবে, এই যে এমজি সাইন থিটা এখানে যা আছে। তাহলে প্রত্যনী বলের যোগানটা কে দেবে, এমজি সাইন থিটা। তাহলে ববের উপর ক্রিয়াশীল বল কতটুকু, এমজি সাইন থিটা। তাহলে ববের উপর ক্রিয়াশীল বল হবে এখানে কত, এমজি সাইন থিটা। তাহলে এই এমজি সাইন থিটাটা হচ্ছে ক্রিয়াশীল বল,
এটা কি করবে, পুরো পত্তনি বলে যোগান দেবে, এবং যার কারণে ববটা কি পর্যায়ভিত্তিক গতিতে দুলতে থাকবে। তাহলে এইটা হচ্ছে ক্রিয়াশীল বল এবং এটা হচ্ছে আমাদের কি প্রত্যনী বল। তাহলে আমরা এইটাকে কাজে লাগাবো। তাহলে কতটুকু বল আছে আমাদের, mg sin থিটা পরিমাণ বল আমাদের আছে। তাহলে এই বলটা কোন বলের যোগান দেবে, প্রত্যনী বলের যোগান দেবে। আমরা জানি প্রত্যনী বলের সূত্র কি, m ওমেগা স্কয়ার x, সামনে একটা আমরা মাইনাস এস করি, মাইনাসটা কিন্তু মান নির্দেশ করে না, শুধুমাত্র দিক নির্দেশ করে। যেহেতু আমরা এখানে শুধু মান হিসাব করতেছি, আমাদের মাইনাসটা দেওয়ার এখানে প্রয়োজন নাই। তাহলে আমরা প্রত্যনী বল m ওমেগা স্কয়ার x আমরা ইউজ করব। এখন আমরা কোন বিন্দুর মধ্যে এটা হিসাব করতেছি, ঠিক এ বিন্দুর মধ্যে। তাহলে এ বিন্দুর মধ্যে সরণ x এর পরিবর্তে কি লেখা যাবে, সরণ x এর পরিবর্তে কি লেখা যাবে, এখানে a লেখা যাবে। তাহলে আমরা একটা কাজ করব, এখানে x এর জায়গায় আমরা কি লিখে দেব, অবশ্যই আমরা a লিখে দেব। এখন তোমরা দেখো আমাদের উভয় পাশ থেকে মনে হয় কিছু একটা কেটে দেওয়া যায়। তোমরা দেখো তো কি কেটে দেওয়া যায়, দেখো উভয় পাশ থেকে আমাদের এই এমটা কিন্তু আমাদের কেটে দেওয়া যায়। দুই পাশ থেকে আমাদের কি হবে, এমটা কিন্তু কাটা যাবে। এম যদি দুই পাশ থেকে কাটা যায়, তাহলে আমাদের থাকে কি, এ পাশে থাকবে আমাদের কি জি সাইন থিটা, জি সাইন থিটা। এম কাটা গেলে কি থাকতেছে আমাদের, ওমেগা স্কয়ার এ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ। এখন দেখো আমাদের এই কোণটা যেহেতু থিটা, তাহলে থিটার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্ব আমাদের কত আছে, এ। তাহলে লম্ব হচ্ছে আমাদের এ বাই অতিভুজ, অতিভুজ কোণটা আমাদের কার্যকরী দৈর্ঘ্য এলটাই কিন্তু এখানে অতিভুজ, ইকুয়াল কি লেখা যাচ্ছে, ওমেগা স্কয়ার এ। আমরা কিন্তু দেখো এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন তাহলে আমাদের কি লেখা যায়, জি গুণন এ বাই এল ইকুয়াল ওমেগা স্কয়ার এ। এখন দেখো আমাদের দুই পাশ থেকে এই এ কিন্তু কেটে দেয়া যায়, দুই পাশ থেকে আমাদের কি কাটা যাচ্ছে, এ কিন্তু কাটা যাচ্ছে। এ যদি কাটা যায় আমাদের এ পাশে থাকবে কি জি বাই এল। আচ্ছা, তাহলে আমাদের তাহলে কি লেখা আছে, জি বাই এল ইকুয়াল, এ তো কাটা গেল, কি থাকতেছে ওমেগা স্কয়ার। আমি একটু পরবর্তী ইকুয়েশনে দেবো, ঠিক এখান থেকে ঠিক এই জায়গায় আমি চলে আসলাম। দেখো তাহলে জি বাই এল সমান ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, জি বাই এল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো যদি আমাদের কখনো সরল দোলকের চিত্র দিয়ে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ বের করতে বলে, কৌণিক কম্পাঙ্ক বা কি বললাম, কৌণিক বেগ, তাহলে ওমেগা হবে রুট ওভার জি বাই এল, এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তারপর দেখো আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টু পাই বাই ক্যাপিটাল টি। এখানে টিটা কি পর্যায়কাল বা দোলনকাল, সমান কি লেখা যাবে, রুট ওভার জি বাই এল। এখন আমার দরকার কি, এখানে টি দরকার, আমি বাম পাশে উল্টে নেব, তাহলে কি হবে, টি ভাগ টু পাই ইকুয়াল রুট ওভার, এ পাশে উল্টে যাবে কি হবে, এল বাই জি। অতএব আমার টি ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, টু পাই রুট ওভার এল বাই জি। টি ইকুয়াল কি লেখা যায়, টু পাই রুট ওভার এল বাই জি। আশা করি সবাই বুঝতে পেরেছে। এইটা হচ্ছে আমাদের মূল ফোকাস, যে সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সমীকরণ। টি ইকুয়াল কি লেখা যাচ্ছে, টু পাই রুট ওভার এল বাই জি। আমাদের যদি কার্যকরী দৈর্ঘ্য এল জানা থাকে আর যে স্থানে টি বের করবো সেখানকার জি জানা থাকে, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সহজেই যে কোনো দোলকের দোলনকাল বের করতে পারবো। আশা করি তোমরা ক্যালকুলেশন গুলো বুঝতে পেরেছো। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।